আচ্ছা, 77 নং, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হলো। এর আয়তন কত? তো এটা সূত্র হচ্ছে V1/T1 = V2/T2। তো এখানে V1 হচ্ছে 300 বাই হচ্ছে T1 হচ্ছে 27, 27 + 273 মানে হচ্ছে 300 = V2। V2 আমাদের আমাদের বের করতে হবে আয়তন V2 বাই আছে T2। T2 আমাদের কত? T2 হচ্ছে 273 + 7 মানে হচ্ছে 280। 280, তো এখান থেকে আমরা V2 এর মান পাবো 300, 300 কাটা, তাহলে 300 কেটে যাবে। তাহলে V2 এর মান বের হবে এখান থেকে আমাদের, V2 বের হবে 280। আচ্ছা, আমাদের অ্যান্সার আছে 280। আচ্ছা, এরপর দেখি 78 নং, নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? তো এখানে আছে দেখো, যে অ্যাসিড গুলো আছে হাইপোফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, এই অ্যাসিডের নাম হাইপোফসফরাস অ্যাসিড। আর এটার নাম হচ্ছে H2PO3 হচ্ছে হাইড্রোজেন ফসফাইড, এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফসফাইড। আর এটা তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আর এটার নাম হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, HPO3 হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। এখানে দেয়া আছে এটা মেটাফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোজেন ফসফেট, আর এটা তো ফসফরিক অ্যাসিড, আর এটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। তাহলে আমাদের অ্যান্সার আছে এটা। আচ্ছা, নামকরণ আছে একটা, যে এই এই যৌগটির হচ্ছে নাম নিচের কোনটি? আচ্ছা, এখানে আমরা বলছি যে কোনো ধরনের গ্রুপ যদি থাকে সেটা হবে এক, তাহলে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা হচ্ছে আমাদের ছয়। আচ্ছা, তাহলে এক, দুই, তিন, চার, 4 নং কার্বনের সঙ্গে আছে ক্লোরিন, তাহলে 4 ক্লোরো, এখানে আছে দ্বিবন্ধন যুক্ত আছে, যেখানে আছে ছয়, 6 ক্লোরো, মানে সরি 4 ক্লোরো হেক্স 4 ইনাল। ইনাল কেন? ইনাল এখানে দ্বিবন্ধনের কারণে এটাকে ইনাল বলতেছে, হ্যাঁ। হেক্সানল, হেক্সানেল, হেক্সা ইনাল, ঠিক আছে। তাহলে হেক্সা ইনাল কারণ এখানে দ্বিবন্ধন যুক্ত আছে, 6টা কার্বন বিশিষ্ট আছে, 6 কার্বন বিশিষ্ট, এটা আছে অ্যালডিহাইড, সেখানে আছে হেক্সানেল, আর এটা দ্বিবন্ধন থাকলে হেক্সাইনাল। আর 4-এ আছে হচ্ছে ক্লোরিন, তাহলে 4 ক্লোরো। আর 4 নং এতে আছে দ্বিবন্ধন যুক্ত, সে কারণে 4 হেক্সাইনাল, বা আছে হেক্সাইনাল, বা আছে হেক্স 4 ইনাল, মানে দুই তিন ভাবে বলা যায় আর কি এটাকে। তো আমাদের অ্যান্সার এটা 4 ক্লোরো হেক্স 4 ইনাল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 80 নং, কি কারণে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তুল্য পরিবাহিতা আহ আহ, হ্রাসের বা ঘনমাত্রা হ্রাসের সাথে বাড়তে থাকে, তুল্য পরিবাহিতা পরিবাহিতা ঘনমাত্রা হ্রাসের সাথে বাড়তে থাকে, এবং একটা স্থির মানে পৌঁছায়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এটা আয়নের সংখ্যা বৃদ্ধির কারণে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, 81 নং দেখি আমরা, কোন বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? এটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, আমাদের ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমাদেরকে, এটা আমাদের জানতে হবে যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি ঘটনা ঘটে। একটা ক্লিমেনসন বিজারণে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। আচ্ছা, এটা মুখস্থ জিনিস আর কি। আউফবাউ নীতি অনুসারে নিচের কোন শক্তি ক্রমটি সঠিক? আচ্ছা, এইটা আমাদের বুঝতে হবে। আউফবাউ নীতি কি? আউফবাউ নীতি হচ্ছে কোনো একটা ইলেকট্রনের বিন্যাসের ক্ষেত্রে, মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এন প্লাস এল, N+L এর মান যেটা হচ্ছে কম, ইলেকট্রন আগে সেটাতে প্রবেশ করে। তো এখানে আমরা দেখি N+L এর মান কোনটার কত। তো এন হচ্ছে এই সংখ্যাটা 4, 4, এখানে 4। এস হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 0। আচ্ছা, এস হয় কখন? এল এর মান তখন 0। এস পি হয় কখন? যখন হয় 1।
আর ডি হলে 1 2। আচ্ছা আমাদের এতগুলো লাগতেছে না, পি ও ডি আছে, ডি আছে। আচ্ছা তাহলে 4 এর সঙ্গে এস ইজ ইকাল টু 0, তাহলে এটার মান 4, এটা 4। 3 প্লাস আছে ডি, তাহলে 3 এর সঙ্গে পি, ডি হচ্ছে আমাদের 2, তাহলে 3 আর 2 5। এরপরে 4 যোগ পি, তাহলে 4 পি এর মান হচ্ছে 1, তাহলে 4 এর একে 5। আচ্ছা এখানে 4, তারপরে 5, তারপরে 5, কিন্তু এইখানে এইটাকে ছোট বলা হয়েছে 4p এর চেয়ে। এর কারণ হচ্ছে এটা হচ্ছে চতুর্থ স্তর। তো দুইটার মান যদি একই হয়, সেক্ষেত্রে n এর মান যেটার কম সেটাকে ছোট ধরা হয়। তাহলে এখানে 3d আর 4p এর মান সমান 5 5, তো এখানে ছোট কোনটা? তাহলে n এর মান যেটার ছোট হবে, তার মানে 3, এটার মান ছোট, তাহলে এইটাকে ছোট ধরা হয়েছে। তো এজন্য এটা 4, তারপরে এটা 5, তারপরে 5, মানে 4s 3d 4p। আচ্ছা অন্য একটা আমরা একটু দেখি, এখানকার এটা একটু আমরা ট্রাই করে দেখি। এখানে 5, এস এর মান হচ্ছে 0, তার মানে এ মানটা আছে 5। এটা 5, পি এর মান 1, তাহলে 5 আর একে 6, এটা বড়, তাহলে 4, 4, আর ডি এর মান 2, এটা হচ্ছে 6। এখন দেখি যে 5 6 6 এটা ঠিক আছে, কিন্তু 6 6 এই দুইটার মধ্যে আমরা বললাম যে যেটার এন এর মান ছোট সেটাকে ছোট ধরা হয়। তো এন এর মান এখানে 4d এর ছোট, এইটা 5p এর আগে হওয়া উচিত ছিল, তার মানে এটা ভুল। আচ্ছা অনুরূপ ভাবে এই দুটো হবে আর কি, তোমরা এটা দেখতে পারো। এরপর দেখি 83, দেখি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 50 মিলিলিটার 1 × 10⁻³ মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 50 মিলিলিটার 1 × 10⁻² মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি করবে? আচ্ছা এই মানগুলো দেওয়া আছে, এটা জাস্ট তোমাদেরকে একটা আছে কনফিউশনের মধ্যে ফেলানোর জন্য। তো এখানে মেইন কথা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়েছে। তো সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দ্রবণে যখন দুইটা একসঙ্গে যোগ করা হয়, তখন এখানে উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট। তো সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের মধ্যে সিলভার ক্লোরাইড হচ্ছে এর হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কমে যায়, কারণ হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এটা মানে এর হচ্ছে দ্রবণে সোডিয়াম ক্লোরাইডে ক্লোরাইড আয়নটা বেশি দেয়। তো এই কারণে সিলভার ক্লোরাইডের যে হচ্ছে দ্রবণীয়তা এটা কমে যায়। আর দ্রবণীয়তা কমে যাওয়া মানে সেটা অধঃক্ষেপ পড়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে সিলভার ক্লোরাইডটা অধঃক্ষিপ্ত হয়। 84 নং, হাইড্রোজেন সদৃশ আয়ন বেরিয়াম এর দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত? এর বোর কক্ষপথের ব্যাসার্ধ এটা আমাদের মুখস্থ রাখতে হবে, 0.529 অ্যাংস্ট্রম। আচ্ছা এরপরে 85 উডস ফিডিক বিক্রিয়ায় নিচের কোনটি তৈরি হয়? আমাদের এটাও জানতে হবে, মুখস্থ রাখতে হবে। উডস ফিডিক বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। অ্যালকাইল বেনজিন এটা কোনটা? এটা হচ্ছে মিথাইল বেনজিন বা আছে অ্যালকাইল বেনজিন, এটা হচ্ছে অ্যালকাইল বেনজিন। 86, 1 মোল গ্লুকোজ জারিত করতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন? আচ্ছা গ্লুকোজকে জারিত করা মানে গ্লুকোজের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কোনটা? এই বিক্রিয়াটা হচ্ছে এই যে এটা, ও গ্লুকোজ 6 অণু অক্সিজেন 6 অণু, এটা বিক্রিয়া করলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6 অণু পানি তৈরি করে। আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের চেয়েছে কি যে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন। আচ্ছা এখানে 6 মোল অক্সিজেন। আচ্ছা 6 মোল অক্সিজেন, তাহলে আমাদের 6 মোল অক্সিজেন সমান কত লিটার এটা বের করলেই হবে। আচ্ছা 1 মোল সমান আমরা জানি 22.4, তাহলে এখানে লাগছে আমাদের 6 মোল অক্সিজেন, তাহলে এইটাকে আমরা যদি 6 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 4 6 24, 6 2 12, 14, 14 4 হাতে 1, 6 2 12 রাখে 13, তার মানে আমাদের আছে এটা অ্যান্সার। তাহলে এটা একটা ছোট একটা অঙ্ক আর কি। 87 নং, 50 ppm ঘনমাত্রার 100 মিলিলিটার দ্রবণে কি পরিমাণ দ্রব্য থাকে? আচ্ছা আমাদের আগে এটা দুইটা অঙ্ক এরকম ছিল, যে ppm মানে আছে 1000 মিলিলিটারে কত গ্রাম থাকে, কত মিলিগ্রাম থাকে। তাহলে এখানে আছে 50 ppm, তার মানে কি 1000 মিলিগ্রামে আছে 50, তাহলে 1000-এ আছে 50।
তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে 100-তে কত। তাহলে একে কত, একে হচ্ছে 50, বাই হচ্ছে 1000। তাহলে এখান থেকে আমরা বের করব 100-তে কত। তাহলে 50, 1000 গুণন হচ্ছে 100। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 10 দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকলো আমাদের কত, 5। তাহলে আমাদের 5 মিলিগ্রাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5 মিলিগ্রাম। আচ্ছা, 88 নং দেখি। নিচের কোনটি শূন্য ক্রম বিক্রিয়া? আচ্ছা, বিক্রিয়ার ক্রম, আমাদের বিক্রিয়ার ক্রমটা, এই বিক্রিয়াটা আছে পরীক্ষালব্ধ বিষয়, এটা আমাদের মোটামুটি আমাদের মুখস্থ রাখার বিষয়। তবে এখানে শূন্য ক্রমটা বোঝার একটা বুদ্ধি আছে, যে এই বিক্রিয়াগুলার যে এই তীর চিহ্নর উপরে দেখবা সব সময় এখানে তাপ দেওয়া আছে, এটা তাপ দেওয়া আছে, এটা এটা তাপের চিহ্ন দেওয়া আছে। কিন্তু এইটাতে দেওয়া আছে এইচ নিউ। এইচ নিউ বলতে এখানে সূর্য বা আলোক রশ্মি বোঝাচ্ছে। তো সূর্যের আলো মাধ্যমে যে বিক্রিয়াগুলো হয় এটা সাধারণত শূন্যক্রম বিক্রিয়া। তাহলে এইটা দেখে আমরা বুঝলাম যে এই বিক্রিয়াটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। 89, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এত হলে দ্রবণের পিএইচ কত? আচ্ছা, পিএইচ মানে কি? পিএইচ আর পিওএইচ, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন, এটা হচ্ছে পিওএইচ। আর কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে পিএইচ। তো এখানে যেহেতু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাবো পিওএইচ। তাহলে এই যে পিওএইচ সমান সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ ওএইচ, তাহলে পিওএইচ পাইলাম আমরা হচ্ছে 3। আর পিএইচ প্লাস পিওইচ এই দুইটার মানের যোগফল হচ্ছে 14। তাহলে পিওইচ যদি 3 হয়, তাহলে পিএইচ কত, 14 - 3, তার মানে 11। আমাদের অ্যান্সার 11। 90, ক্ষার ধাতু সমূহের মধ্যে সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক ও কম সক্রিয় ধাতু নিচের কোনটি? আচ্ছা, কম তড়িৎ ধনাত্মক, এখানে এই যে সিরিজগুলো দেওয়া আছে এটা তোমরা মুখস্থ রাখতে পারো, যে ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম হচ্ছে সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তার মানে লিথিয়ামটা হচ্ছে সবচেয়ে কম সক্রিয়, তার চেয়ে বেশি সক্রিয় সোডিয়াম, তারপরে আসে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে এখানে সবার উপরে আছে লিথিয়াম, তাহলে এটা হচ্ছে কম সক্রিয়। মানে উপর থেকে নিচের দিকে যত যাওয়া যায় সক্রিয়তা, তড়িৎ ধনাত্মকতার মান বা সক্রিয়তা তত বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর 91, নিচের কোন মৌলের পরমাণুতে একইমুখী স্পিনের সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন বিদ্যমান? আচ্ছা, এটা হচ্ছে হুন্ডের নীতি। এই নীতিতে বলে কি, যে ইলেকট্রন সমূহে যখন একটা একটা করে প্রবেশ করে তখন তারা একমুখী ইলেকট্রন প্রবেশ করে। এরপরে একমুখী প্রবেশ করার পরে তখন দ্বিমুখী, পরে দ্বিতীয় যখন ইলেকট্রন প্রবেশ করে তখন সেটা আহ, উল্টা দিকে প্রবেশ করে। ঘড়ির কাঁটার দিকে প্রথমটা হলে পরেরটা হবে বিপরীত দিকে। আচ্ছা, এখানে আমরা দেখি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস। তাহলে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে 1s2, 2s2, 2p, x1, 2p, y1, 2p, z1, মানে তিনটা এটা বিজোড় ইলেকট্রন আছে। তাহলে বিজোড় ইলেকট্রন যেহেতু একটা একটা করে আছে, তার মানে এটা সবগুলাই একই মুখী স্পিন আছে। অক্সিজেনের ক্ষেত্রে দেখি 1s2, 2s2, 2p, x2, 2p, y1, 2p, z1, তার মানে এখানে আছে দুইটা একমুখী স্পিন। ফ্লোরিন 9, তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে 2s2, 1s2, 2s2, 2p, x2, 2p, y2, 2p, z2, এখানেও আছে দুইটা। কার্বনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p, x1, 2p, y1, তার মানে এখানেও আছে দুইটা। তার মানে সবচেয়ে আমাদের বেশি আছে কোথায়, নাইট্রোজেনে আছে তিনটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, এরপর দেখি 92 নং। আচ্ছা, এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ায় এ যৌগ মানে এই উৎপাদটা কি হবে? আচ্ছা, এই বিক্রিয়ায় উৎপন্ন হবে আমাদের হচ্ছে এটা একটা মানে কিছু কিছু বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হয়, এটা ওই রকম একটা বিক্রিয়া। এখানে আছে এনিলিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা নিচে দেওয়া আছে, হ্যাঁ। এখান থেকে আমাদের উৎপন্ন হয় ফিনাইল এমিন, বা আছে এটাকে এনিলিন বলা হয়। আচ্ছা, এটা মুখস্থ জিনিস। এরপরে 93 নং। আচ্ছা, এটা আসলে 4 না, ও সরি, 4.74।
পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণ নিচের কোনটি? আচ্ছা, এখানে এইটা দেয়া আছে পিএইচ, এই পিএইচটা আমাদের এখানে কাজে লাগবে না। বলছে যে আমাদের এই পিএইচ বিশিষ্ট বাফার দ্রবণ কোনটি। আচ্ছা, আমাদেরকে বাফার দ্রবণটা কি এটা জানতে হবে। আমরা মোটামুটি জানি যে আহ, দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের সাথে হচ্ছে শক্তিশালী কোনো ক্ষারের বিক্রিয়ায় যে লবণ হয়, ওই লবণ প্লাস হচ্ছে ওই অ্যাসিডের যে মিশ্রণটা, সেটা হচ্ছে বাফার দ্রবণ। তাহলে এখানে আমাদের বাফার দ্রবণ আমরা দেখেই বুঝতে পারতেছি এটা একটা বাফার দ্রবণ। তাহলে বাকিগুলো বাফার দ্রবণ নয়, কিন্তু আমাদের এটা হচ্ছে বাফার দ্রবণ। আচ্ছা, এরপরে দেখি আমাদের 94, একটি কার্বন 12 পরমাণুর ভর কত গ্রাম? আচ্ছা, কার্বনের পারমাণবিক ভর আমরা জানি হচ্ছে 12। তাহলে কার্বন পারমাণবিক ভর 12, তাহলে এই 12 গ্রাম ভরে অণুর সংখ্যা কত? 6.023 ইন্টু 10⁻23। তার মানে কি 6.023 ইন্টু 10⁻23, এতটি অণুর ভর হচ্ছে আমাদের 12 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত হবে? 12, 12 ভাগ হচ্ছে এটা 6.023 ইন্টু 10⁻23। তাহলে 6.023 ইন্টু 10⁻23 যদি হয়, তাহলে এটা দিকে আমরা যদি ভাগ করি তাহলে 1.99 হবে। এখানে 1.99 ইন্টু 10⁻23, এটা উপরে গিয়ে হবে 10 ইনভার্স 23। তাহলে 1.99 ইন্টু 10 ইনভার্স 23, তাহলে আমাদের অ্যান্সার এটা। 95, নিচের কোনটি পানিতে থাকা জৈব বস্তুর উপস্থিতি নির্দেশ করে? তাহলে এটা হচ্ছে আমাদের সিওডি এবং বিওডি, এই দুইটা জিনিস আসবে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে পানিতে জৈব বস্তুর উপস্থিতি নির্দেশ করে হচ্ছে বিওডি দ্বারা। এটা আমাদের মুখস্থ জিনিস। আচ্ছা, পরিবেশ রসায়নের বিষয়টা। 96, নিচের কোনটি উভধর্মী যৌগ নয়? আচ্ছা, উভধর্মী যৌগ কোনটা? উভধর্মী বলতে যেটা হচ্ছে অম্ল ধর্ম এবং ক্ষার ধর্ম দুইটাই থাকে, সেটাকে বলা হয় উভধর্মী। আচ্ছা, পানিকে অ্যামফিটোরিক মানে হচ্ছে উভধর্মী যৌগ বলা হয়, এটা আমার আগে থেকে মুখস্থ আমাদের। বাইসালফেট, দেখা যাচ্ছে এখানে বাইসালফেটে হাইড্রোজেন, এটা একটা বিয়োজিত হয়ে একটা হাইড্রোজেন আয়ন দিতে পারবে। আবার উল্টা দিকে এটা যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে তখন এটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, SO4 সালফিউরিক অ্যাসিড হবে যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে। তাহলে হাইড্রোজেন গ্রহণ করা তার মানে কি, এটা তাহলে এর হচ্ছে ক্ষারীয় ধর্ম, আর হাইড্রোজেন দেওয়া মানে হচ্ছে অ্যাসিড ধর্ম। তাহলে এটা যখন হাইড্রোজেন দেবে তখন তখন হয়ে যাবে সালফেট 2 মাইনাস, তখন এটা অ্যাসিড হিসেবে কাজ করবে। আর যখন হাইড্রোজেন নেবে তখন এটা আহ, ক্ষার হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপরে কার্বনেট আয়ন, বাইকার্বনেট আয়ন। তাহলে বাইকার্বনেট আয়ন কি হবে? সেম ভাবে এটা যখন একটা হাইড্রোজেন ত্যাগ করবে তখন এটা অ্যাসিড ধর্ম। অ্যাসিড ধর্ম এখন তখন হাইড্রোজেন ত্যাগ করে, এটা একটা হাইড্রোজেন প্লাস আর হচ্ছে কার্বনেট 2 প্লাস, CO3 2 মাইনাস। আর যদি এটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে হাইড্রোজেন গ্রহণ করলে সেটা কার্বনিক অ্যাসিড হবে H2CO3। তার মানে এটা অ্যাসিড ধর্ম আছে, ক্ষার ধর্ম দুটোই আছে, এটার অ্যাসিড ধর্ম আছে, ক্ষার ধর্ম আছে। পানির ক্ষেত্রে অ্যাসিড ধর্ম ক্ষার ধর্ম দুইটাই আছে, এটা নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এটা আমরা দেখি, এটা কিন্তু হাইড্রোজেন দিতে পারবে, হাইড্রোজেন দেওয়া মানে সেটা অ্যাসিড। তাহলে হাইড্রোজেন যদি দেয় তাহলে এটা হবে হাইড্রোজেন প্লাস আর আছে নাইট্রেট আয়ন, NO3 মাইনাস নাইট্রেট আয়ন। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, কিন্তু এটা হাইড্রোজেন আর একটা নিতে পারে না, H2NO3 এরকম কোনো যৌগ নাই, বা আছে, এটা সম্ভব নয়। তার মানে এটা হচ্ছে উভধর্মী যৌগ নয়। আচ্ছা, 97, 97 কি, নিচের কোনটি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য নয়? আচ্ছা, গতিতত্ত্বটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এটা পারবো যে গ্যাসের গতিতত্ত্বে কি বলে। যে আছে গ্যাস সমূহ সর্বদা বিক্ষিপ্ত অবস্থায় থাকে, পাত্রের আয়তনের তুলনায় তারা নগণ্য, অণুসমূহ নিজেদের মধ্যে সংঘর্ষে বিলিপ্ত থাকে এবং পাত্রের দেয়াল স্থিতিস্থাপক। এটা হচ্ছে গতিতত্ত্বের স্বীকার্য। স্বীকার্য নয় কোনটা? যে গ্যাসীয় অণুসমূহ একে অপরের আকর্ষণ করে, এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই। গতিতত্ত্বের ইয়া হচ্ছে যে আকর্ষণ বিকর্ষণ এখানে ওইভাবে নাই। আচ্ছা, সংঘর্ষ আছে কিন্তু আকর্ষণ বলতে এখানে নাই। আচ্ছা, এরপরে 98 দেখি, যে একটি দ্রবণের পিএইচ 5 থেকে পিএইচ 3 করা হলো, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা, পিএইচ 5 মানে কি, এখানে যদি 5 মানে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ
এইচ প্লাস। এখানে 5, পিএইচ 5 কখন হবে? 10 ইনভার্স যদি 5 হয়, কোনটার ঘনমাত্রা যদি 10 ইনভার্স 5 হয়, তাহলে আমাদের এখানে পিএইচ এর মান, এটা হবে পিএইচ, এটার মানটা বের হবে 5, কারণ মাইনাস লগ 10 ইনভার্স 5। তখন এই 10 ইনভার্স 5টা যখন সামনে আসবে, তখন মাইনাস মাইনাসে প্লাস, তখন হচ্ছে 5 log 10। এটা হচ্ছে 10 ভিত্তিক 10, আর লগ 10 ভিত্তিক 10 এর মান 1, তখন এটা হয় 5। আচ্ছা, অনুরূপভাবে 3-র ক্ষেত্রেও হবে। এটা হচ্ছে 10 ইনভার্স 3, তাহলে এটা হবে 10 ইনভার্স 3। তাহলে একটা হচ্ছে 10 ইনভার্স 5 যখন পিএইচ 5, আর ঘনমাত্রা 10 ইনভার্স 3 যখন হচ্ছে 3। তো এই ঘনমাত্রার কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে ঘনমাত্রা 10 ইনভার্স 5 থেকে 10 ইনভার্স 3 হতে কত গুণ হয়? তাহলে এটা হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে বাদ গেছে কত? 5 আর 3, তার মানে +2। তার মানে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100। তাহলে হ্যাঁ। তাহলে তো আমাদের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পেলো? ঘনমাত্রা বৃদ্ধি পেলো হচ্ছে 100 গুণ। আচ্ছা, 99 নং, নিচের কোনটি সঠিক নয়? আচ্ছা, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক নয়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? SN1 এ বিক্রিয়া 2 ধাপে ঘটে। পোলার দ্রাবকে SN1 বিক্রিয়া ঘটে। SN1 বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া অনুসরণ করে। আর SN1 নিউক্লিওফাইলের ঘনমাত্রা বেশি হলে SN1 অনুষ্ঠিত হয়, এটা সঠিক নয়। আচ্ছা, এটা হচ্ছে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য, এটা মুখস্থ জিনিস। আচ্ছা, 100 নং হচ্ছে নিচের কোনটি কিটোএনল টোটোমেরিজম প্রদর্শন করে না? এটা হচ্ছে সমানুতা থেকে একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা এখানে তেমন দেখা যাচ্ছে না, যাই হোক। বেনজোফেনন, এটা হচ্ছে এটা হচ্ছে কিটোএনল টোটোমেরিজম প্রদর্শন করে না। এখানে যে কয়টা যৌগ দেওয়া আছে তাদের মধ্যে কিটো গ্রুপ যুক্ত কিটোএনল টোটোমেরিজম হচ্ছে কিটো গ্রুপ, কিটো যে কিটোন থেকে, মানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে, সরি, অ্যালকোহল এবং হচ্ছে কিটোনের মধ্যে একটা আছে সমানুতা। তো অ্যালডিহাইড থেকে কিটোনে পরিণত হয়, বা হচ্ছে কিটোন থেকে, সরি, অ্যালকোহল থেকে কিটোনে, কিটোন থেকে অ্যালকোহলে পরিণত হয়। তো এখানে যে বেনজোফেনন আছে, এইটাতে এ ধরনের কোনো ধরনের এটা সমানতা প্রদর্শন করতে পারে না। তো আমাদের এই বিক্রিয়ার অ্যান্সার হচ্ছে বেনজোফেনন। তো আমাদের মোটামুটি এই পড়া আজকের। আচ্ছা, আমরা শেয়ারিংটা বন্ধ করে দিই। আচ্ছা।